বাবা, তোমার কিছুই হবে না, আমি আছি, তোমার কিছুই হবে না, তুমি কোনো টেনশন করো না, তোমার কিছু হবে না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তুমি একটু ওয়েট করো। আমি রাজীবকে কল করছি, ও একটু পর চলে আসবে গাড়ি নিয়ে। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, আমার সময় শেষ হয়েছে। বাবা, তুই এই পরিবারের বড় ছেলে, তোর উপর এখন অনেক বড় দায়িত্ব চলে এসেছে। তুই এই পরিবারটাকে সামলাবি, এই পরিবারের সকল কাজ তোকে এখন করতে হবে। তুই তোর ভাই বোনকে দেখে রাখবি, ভাই বোনকে কোনোদিন কষ্ট দিবি না। বাবা, এরকম করে বলো না প্লিজ। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তুমি সুস্থ হয়ে যাবে। তুমি না থাকলে আমাদের কি হবে? আমরা একদম শেষ হয়ে যাব, তোমার কিছুই হবে না। অন্তরের বাবা রফিক সাহেব তখন নিজের বুকে হাত দিয়ে নিজের বিছানায় শুয়েছিলেন। তখন অন্তর এসে তার বাবার এই অবস্থা দেখে চিৎকার করে তার মাকে ডাকে এবং তার মাও এসে পড়েন। তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এখন তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অন্তরের ছোট ভাই রাজীব গেছে গাড়ি আনতে। অন্তর এবং তার ভাই রাজীব তার ছোট বোন লামিয়াকে নিয়ে তাদের সুন্দর সাজানো সংসার। কিন্তু তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, নিজেদের ইচ্ছা স্বাধীন চলতে পারে না। বাবা একজন সাধারণ ব্যবসায়ী, কোনো মতে তাদের দিন চলে যাচ্ছিল। কিন্তু কয়েকদিন ধরে তার বাবার শরীরটা খারাপ ছিল, তাই তারা অসহায় হয়ে পড়েছিল। এই অবস্থায় তারা কিভাবে চলবে? একটু পর অন্তরের ভাই রাজীব একটা গাড়ি নিয়ে আসে এবং তারা গাড়িতে তুলে তাদের বাবাকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে পৌঁছে অন্তর কান্না করেছে। তখন হঠাৎ করে তার ফোনে কল আসলো, তার বন্ধু শাওনের। অন্তর কান্না করতে করতে ফোনটা ধরল। তখন শাওন ওপাশ থেকে বলল, কি ব্যাপার অন্তর, তুই কান্না করছিস কেন? আর তুই আজ ইউনিভার্সিটিতে আসলি না? কি সমস্যা? শোভা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, তোর ফোনটাও তুই ধরতেছিস না। কি সমস্যা তোর? দোস্ত, অনেক বড় একটি ঝামেলা হয়ে গিয়েছে। বাবার হার্ট অ্যাটাক হয়েছে। বাবাকে নিয়ে আমরা চলে এসেছি হসপিটালে। এখানে ওর ফোন কিভাবে ধরবো বল? কি বলছিস? আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছে আর তুই আমাদের জানালি না? তুই একা একা চলে গেলি হাসপাতালে? তোরা কোন হাসপাতালে আছিস আমাদেরকে জানা, আমরা এখনই আসছি। অন্তর তখন হসপিটালের ঠিকানাটা দিয়ে দেয় শাওনকে। শাওন অন্তরের ছোটবেলার বন্ধু। দুজনের বাড়ি বেশি দূরে নয়, কাছাকাছি বাড়ি, এবং তাদের মধ্যে আরও দুজন রয়েছে। অন্তর শোভাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। সেই ক্লাস 10 থেকে একজন আরেকজনকে ভালোবাসে। শাওন বৃষ্টিকে ভালোবাসে। স্কুল লাইফ পেরিয়ে কলেজ লাইফে পেরিয়ে এখন তারা অনার্স 3য় বর্ষের ছাত্রছাত্রী। কোনো মতে তাদের শান্তিতেই দিন কাটছিল। হঠাৎ করে তার বাবার অসুস্থতা তার জীবনে অস্বস্তি এনে দেয়। অন্তর বসে বসে কান্না করছিল। তখন ডাক্তার এসে বলে, ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে আমরা ইমার্জেন্সিতে রেখেছি। জানি না কি অবস্থা হবে, কিন্তু ওনার বাঁচার সম্ভাবনা খুবই কম। অন্তর তখন ডাক্তারের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে, ডাক্তার সাহেব, আপনি প্লিজ কিছু একটা করুন। আপনার পায়ে ধরি, আমার বাবাকে সুস্থ করে তুলুন প্লিজ। আমার বাবা ছাড়া আমার আর কেউই নেই। দেখো বাবা, বাছা মারা সবই আল্লাহর হাতে। আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। হয়তো তোমার বাবা বেঁচেও যেতে পারে, তাই এসব নিয়ে টেনশন করো না। মৃত্যু সবার জীবনে আসবে, তাই ধৈর্য ধরো। অন্তর তখন আরো জোরে কান্না করে দিল। অন্তরের মা তখন অন্তরের পিঠে হাত দিয়ে বলেন, তুই যদি এভাবে কান্না করিস তাহলে তোর ছোট ভাই বোনদেরকে কে দেখবে? তুই এত বড় হয়ে গেছিস, এখন তোকে ধৈর্য ধরা শিখতে হবে। তুই এভাবে কান্না করে যাস তাহলে তোর কি অবস্থা হবে? তারা তো একদমই ধ্বংস হয়ে যাবে। অন্তর তখন তার মায়ের কথায় কিছুটা স্বস্তিতে ফিরল, কারণ এখন যদি সে কান্না করে তাহলে রাজীব আর লামিয়া তো কান্না করতে করতে মরে যাবে। অন্তর তখন তার ভাই বোনদেরকে গিয়ে জড়িয়ে ধরলো এবং তাদেরকে বলতে শুরু করলো, তোরা কোনো চিন্তা করিস নে ভাইয়া, আমি তোদের কোনো কষ্ট হতে দিব না। আমাদের বাবা সুস্থ হয়ে উঠবেন, আমি দেখছি বাবার কি করা যায়। তোরা ভরসা রাখ, বাবা সুস্থ হয়ে উঠবেন। কান্না করিস না প্লিজ। ভাইয়া, বাবার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। প্লিজ ডাক্তারকে বলো।
বাবা যাতে সুস্থ হয়ে যায়। বাবার কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? আমাদের সংসার কিভাবে চলবে? বাবাই তো আমাদের একমাত্র অবলম্বন। অন্তর তখন তার ভাই বোনকে জড়িয়ে ধরে বসে থাকলো। তার মনের ভিতরটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে এসে তা প্রকাশ করে দেখাতে পারছে না। তখন হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখলো শাওন, বৃষ্টি আর শোভা আসছে। অন্তরের এই অবস্থা দেখে শোভা কান্না করে দিল। অত্যন্ত নিচের দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। শাওন তখন অন্তরের পাশে বসে বলল, তুই যদি এভাবে কান্না করিস তাহলে তোর পরিবারের কি হবে? তোকে এখন শক্ত হতে হবে। তুই যদি এই পরিবারের হাল না ধরিস তাহলে পরিবার তো একদম ধ্বংস হয়ে যাবে। তোকে এখন এসব নিয়ে না ভেবে সঠিক মতো সিদ্ধান্ত নিতে হবে। তুই এখন চুপচাপ এখানে বসে থাক, দেখি সামনে কি হয়। আমরা ডাক্তারের সাথে কথা বলে দেখি। অন্তর তখন সেখানেই বসেই থাকলো। তার কোনো নড়াচড়া নেই, যেন একদম পাথর হয়ে গেছে। বাবার এই অবস্থা তাকে একদম ধ্বংস করে দিয়েছে। অন্তর তার বাবার সাথে খুবই ভালো বন্ধুর মতো সম্পর্ক। তার বাবার কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে? শোভা তখন অন্তরের পাশে বসে বলল, তোমাকে কি বলে সান্ত্বনা দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমাকে এখন এসব করলে হবে না। তুমি কান্না থামাও প্লিজ। আঙ্কেলের তো এখনো কিছুই হয় নাই। আমরা জানি আঙ্কেল সুস্থ হয়ে উঠবেন, তুমি কোনো টেনশন করো না। অন্তর তখন শোভার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। শোভাও কান্না করছে। নিজের ভালোবাসার মানুষকে এভাবে কান্না করতে দেখলে কে শান্ত হয়ে থাকতে পারে? কিন্তু সে বাসা হারিয়ে ফেলেছে। মানুষ কিছু কিছু সময় এমন অবস্থার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলোর সমাধান সে কোনোদিন করতে পারবে না। এই সমস্যার সম্মুখীন হওয়ার পর মানুষ একদম পাথর হয়ে যায়। অন্তরের অবস্থা ঠিক সেরকমই। সে কথা বলতে পারছে না, শরীরের মধ্যে পাথর ভাব চলে এসেছে। সে চাইলেও নিজের ভিতর থেকে কথাগুলোকে প্রকাশ করতে পারছে না। অন্তর বসেছিল সেখানেই হঠাৎ করে ডাক্তার তার সামনে আসেন। সে ডাক্তারের দিকে তাকিয়ে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ডাক্তারের মুখটা মলিন ছিল। ডাক্তার তখন তার সামনে এসে বলে, মিস্টার অন্তর, আমরা কিছুই করতে পারলাম না। আপনার বাবা মৃত্যুবরণ করেছেন। আপনাদের ধৈর্যের দরকার এখন। আপনারা প্লিজ ধৈর্য ধরুন। কথাটা শোনার পর অন্তর যেন পাথর হয়ে গেল। পাশে থাকা বোন আর ভাই চিৎকার করে তাকে জড়িয়ে ধরল। শোভাও কান্না করছে। কি করবে তারা এখন? তাদের সব কিছু যে ধ্বংস হয়ে গেল, এখন তাদের কি করা উচিত? তারা কিছুই বুঝতে পারছে না। অন্তর পাথরের মতো তাকিয়ে আছে শোবার দিকে। শাওন তখন অন্তরকে জড়িয়ে ধরে বলল, দোস্ত প্লিজ তুই কিছু একটা বল। লামিয়া আর রাজীব তো একদম শেষ হয়ে যাবে। তুই প্লিজ এমন করিস না। আমার সাথে চল। আঙ্কেলের এখন যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ওনাকে বাসে নিয়ে যেতে হবে। দোস্ত, আমি এখন কি করব? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। বাবা ছাড়া আমাদের কে আছে বল? এখন আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। তুই ডাক্তারের সাথে কথা বল, আমার বাবাকে নিয়ে যেতে হবে। আর রাজীব আর লামিয়া, তোরা এত কান্না করিস না প্লিজ। ভাইয়া তো আছেই, আমি তোদের দেখে রাখবো। অন্তর তখন আস্তে আস্তে ডাক্তারের সাথে কথা বলল এবং তার বাবাকে বাসায় নিয়ে গেল। বাবাকে বাসায় নিয়ে যাওয়ার পর তারা দাফনের ব্যবস্থা করলো। তার মা কান্না করছেন। অন্তর তখন তার মায়ের কাছে গেল। তার মা তখন বললেন, তোর বাবা যেহেতু একজন ব্যবসায়ী ছিলেন, সেহেতু অনেকের সাথেই লেনদেন থাকতে পারে। তাই তুই ওনার দাফনের সময় বলে দিবি যাতে কারো লেনদেন হলে তোর সাথে যোগাযোগ করতে পারে। আমাদের বাসায় এসে যেন যোগাযোগ করে আমাদের সাথে। আমাদের তো আর কিছুই নেই রে। অন্তর তখন তার মায়ের কথা অনুযায়ী দাফনের পর সেটা বলে দেয় এবং একজন লোক তার সাথে দেখা করতে আসে। নাম তার আরিফ চৌধুরী। আরিফ চৌধুরী তখন দেখা করে বলে, অন্তর, আমি জানি তোমার অবস্থা এখন ভালো নয়। তোমার বাবা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তুমি হয়তো জানো না তোমার বাবার যে সময় ব্যবসায় কিছু লস হয় তখন আমার কাছ থেকে প্রায় 7 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেটা এখন আমার খুব দরকার। তুমি যদি এটার ব্যবস্থা করে দিতে। অন্তর তখন এত টাকার কথা শুনে তার মাথায় বাজ পড়ে। সে এখন এত টাকা কোথায় পাবে? সে সাধারণ একজন স্টুডেন্ট, কিন্তু কোনো
ইনকামের পথ নেই। এখন তার বাবা মারা গেছেন, এখন কিভাবে সংসার চালাবে এটা নিয়ে সে চিন্তায় পড়ে গেছে। এর মধ্যে এত টাকা সে কোথায় পাবে? তবুও সে শান্ত গলায় বলে, আচ্ছা আঙ্কেল, আমরা এখন তো একটু ঝামেলায় আছি, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি কিছুদিনের ভেতরেই আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করে দেব। দেখো বাবা অন্তর, আমার এখন হাতে সময় খুব কম এবং আমার টাকার প্রয়োজন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটার ব্যবস্থা করো, আমার টাকাগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। অনেক দিন ধরে তোমার বাবা এই টাকাটা নিয়ে আটকে রাখছে। আপনি প্লিজ আমাকে একটু সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার টাকা আমরা নিয়ে নেব না, আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এরপরও আপনাকে বলছি আমি যেভাবেই হোক আপনার টাকা পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি 1 মাস সময় দিলাম, 1 মাসের ভেতরে তুমি আমার টাকা দিয়ে দিবে, ঠিক আছে? বলে আরিফ সাহেব সেখান থেকে চলে গেলেন। অন্তর মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন সে কি করবে? তার কাছে এত টাকা কোথা থেকে আসবে? সে এখনো ছাত্র জীবনে সে কিভাবে এত টাকা পাবে? তখন সে তার মায়ের সাথে পরামর্শ করতে যায়, রাজীব আর লামিয়াকে জানায় না, কারণ রাজীব আর লামিয়া এসব জানলে তারা টেনশন করতে করতে মরে যাবে। তখন সে তার মায়ের সাথে গোপনে গিয়ে কথা বলে, আম্মু, বাবা আরিফ সাহেবের কাছ থেকে প্রায় 7 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, সেগুলো এখন তাকে দিতে হবে। সে আমাকে বলেছে 1 মাসের মধ্যে তার টাকা পরিশোধ করতে হবে, কিন্তু এত টাকা আমরা কোথা থেকে পাবো? আমি তো ইনকাম করি না যে এত টাকা দিয়ে দেবো তাকে। কি করব বাবা বল, এখন আমাদের যে অবস্থা, এখন তার টাকাটাও তো দিতে হবে, সেটা প্রাপ্য, তাহলে তার টাকাটা তাকে দিতে হবে তো। কিন্তু আমরা এত টাকা পাবো কোথা থেকে? আমাদের তো এখন ইনকামের রাস্তাটাও নেই। তোকেই কিছু একটা করতে হবে, তুই কোনো একটা কাজের ব্যবস্থা কর বাবা। আচ্ছা আম্মু, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। আমাকে তো এখন যে কোনো ভাবেই কোনো একটা কাজের ব্যবস্থা করতে হবে, না হলে তো আমাদের সংসারটাও চলবে না, আর ওনারও টাকা দিতে পারবো না। কিন্তু আমি এখন কি কাজ করব যাতে আমার 1 মাসের ভেতরে 7 লক্ষ টাকা পেয়ে যাব? এত টাকা তো কোনোদিন আমরা একসাথে পেয়েও যাব না, তাহলে ওনাকে আমরা কিভাবে এত টাকা পরিশোধ করব? আচ্ছা আগে তো কোনো একটা কাজের ব্যবস্থা কর, এরপর আমি দেখছি কি করা যায়। ওনাকে বুঝিয়ে বলবো, যদি উনি রাজি হয় তাহলে তুই আস্তে আস্তে পরিশোধ করে দিবি। ওনার সাথে পরে আমার কথা বলবো, আগে তো আমাদের সংসারটাকে সামলাতে হবে, তাই না? অন্তর তখন মাথায় হাজারো চিন্তা নিয়ে পরবর্তী দিন যায়। ভার্সিটিতে দেখে সবাই অবাক হয়ে যাওয়ার কারণ কালকেই তার বাবা মৃত্যুবরণ করেছেন, আজকে সে ভার্সিটিতে চলে এসেছে। শাওন তখন দৌড়ে যাওয়ার পর গিয়ে অন্তরকে এনে এক জায়গায় বসে। তখন তারা 4 জন গোল হয়ে বসে। শাওন তখন বলে, অন্তর, তুই এত তাড়াতাড়ি ভার্সিটি আসলি যে? তোর পরিবারের অবস্থা এখন দেখেছিস, এখন তোর পরিবারের পাশে থাকা জরুরি, কিন্তু তুই এখন ভার্সিটিতে চলে এসেছিস। ভার্সিটি পরে আসলেও পারতি। এটাই হয়তো আমার জীবনের শেষ ভার্সিটিতে আসা, তাই তোদেরকে দেখা দিতে চলে এসেছি। তোদের সাথে দেখা না করে কিভাবে চলে যাব বল? আমার যে এখন কোন একটা কাজের ব্যবস্থা করতে হবে, যে বাবার কাছে প্রায় 7 লক্ষ টাকা পায়। এখন আমরা এত টাকা কোথায় পাবো? কি বলছিস? এত টাকা তোরা এখন কোথায় পাবি? এখন তো তোদের হাতে টাকা থাকার কথা নয়, আর আঙ্কেলের যে অবস্থা ছিল তাতে তো তোদের এই টাকা পরিশোধ করা একদম অসম্ভব হয়ে পড়বি। সেটা নিয়েই তো আমরা চিন্তায় আছি, পরিবারের কাউকেই বলতে পারছি না, শুধু আম্মু আর আমিই জানি, আর কেউ জানে না। আমাদের কোনো আত্মীয়স্বজন নেই যারা এত টাকা আমাদের দিবে। এখন আমরা এত টাকা ম্যানেজ কিভাবে করব? আমাকে যে কোনো একটা কাজ করতে হবে, কিন্তু কি কাজ করব সেটাই খুঁজে পাচ্ছি না। আমাকে এত তাড়াতাড়ি কাজ দিবে কে? আর এক কাজ করে এত টাকা আমি 1 মাসের ভিতর কিভাবে জমা করব? আচ্ছা, তুই এসব নিয়ে পরে টেনশন করলেও হবে। এখন তুই এক কাজ কর, তুই যে কোনো একটা অফিসে যা, গিয়ে চাকরির ব্যবস্থা কর। চাকরি না করলে কিভাবে পরিবার চালাবি? শোভা তখন অন্তরের দিকে শুধু তাকিয়েছিল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। নিজের ভালোবাসার মানুষ এমন অবস্থা দেখতে পারে কজন? শোভার বাবা একজন বিখ্যাত ব্যবসায়ী, তার কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু শোভা তার বাবা মায়ের উপর কোনো কথা বলতে পারবে না। শোভা চাইছিল আস্তে আস্তে অন্তরকে সেই কথাটা বলবে। তার বাবা মা তার বিয়ের ব্যবস্থা করতেছে, তাকে বিয়ের জন্য চাপ দিতেছে, কিন্তু শোভা বারবার
না করছিল। সে বলছিল পড়াশোনা শেষ হলে বিয়ে করবে, কিন্তু অন্তরের এখন যে অবস্থা তাতে অন্তর কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। যদি এখন অন্তরকে এরকম মানসিক চাপ দেয় তাহলে তো অন্তর একদম মারা যাবে। তাই সে চুপচাপ বসেছিল। তার মনটা খারাপ হয়ে গেল। তখন শোভা অন্তরের কাছে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি জানি তুমি পারবে। তুমি চেষ্টা করে দেখো, তোমার যে কোনো একটা জায়গায় চাকরি হয়ে যাবে। আর চাকরি হয়ে গেলে তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, তুমি এগিয়ে যাবে। হ্যাঁ অন্তর, তুমি যে কোনো একটা কাজের ব্যবস্থা করো, আমরা তোমার পাশে আছি। আমরা সব সময় তোমার পাশে থাকবো। তুমি কোনো টেনশন করো না। তোমার যখন যে সাহায্য লাগে শুধু আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। বৃষ্টি, তোমাকে আমার কোনো সাহায্য করা লাগবে না, কিন্তু তুমি যে বলেছো এতেই আমি খুশি। তোমরা শুধু আমার পাশে থাকবে। তোমাদের যদি এখন আমি পাশে না পাই তাহলে আমি একদম শেষ হয়ে যাব। আমি আমার পরিবারকে নিয়ে খুব চিন্তায় আছি। হঠাৎ করে বাবা মারা গেলেন, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অন্তর তখন সেখান থেকে সবাইকে বিদায় জানিয়ে নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে চিন্তা করতে লাগলো পরবর্তী দিন থেকে সে চাকরির জন্য ইন্টারভিউ দিবে। ওদিকে শোভা নিজের বাসায় যাওয়ার পর তার আব্বু তার সামনে এসে বলেন, শোভা, তোমাকে আমি বলেছিলাম না তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে? তোমাকে 1 বছর ধরে বলছি যে আমার বন্ধুর ছেলে ইরফানের সাথে তোমার বিয়ে দিতে, কিন্তু তুমি তো কিছুই বলছো না। বাবা, তোমাকে আমি বলছি, আমার পড়াশোনা শেষ হলে আমি বিয়ে করব। প্লিজ তুমি আমাকে এখন চাপ দিও না। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি নিশ্চয় বিয়ের জন্য বলবো। শোভা, তুমি আমাকে লুকানোর চেষ্টা করো না। আমি অনেক দিক থেকে শুনেছি যে তুমি একটা ছেলের সাথে ঘোরাঘুরি করো। এসব বাদ দিয়ে দাও, আর পড়াশোনা করার দরকার নেই। আর আমি ইরফানের সাথে কথা বলবো, সে তোমাকে নিয়ে পড়াশোনা করাবে। পড়াশোনা তো তুমি বিয়ের পরেও করতে পারবে, এখন বিয়েটা করে নিলেই তো হয়ে যায়। শোভা তখন তার কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। সে কি করবে কিছু বুঝতে পারছে না। এখন যদি সে অন্তরকে এসব বলে, কিন্তু অন্তরকে না বললেও তো সমস্যা। এখন সে রুমে বসে কান্না করতে থাকে। এই পরিস্থিতির মোকাবেলা তারা কিভাবে করবে? পরের দিন সকাল হতেই অন্তর বেরিয়ে পড়ে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য একটা অফিসে যায়। সেখানে গিয়ে ইন্টারভিউ দেয়। ভালো ইন্টারভিউ দিল, কিন্তু শেষের একজন ম্যানেজার তার সামনে এসে বলল, মিস্টার অন্তর, আপনার যোগ্যতা আমরা দেখছি। আপনি স্টুডেন্ট হলে কি হবে? আপনার মধ্যে আলাদা একটা যোগ্যতা আছে, আপনি পারবেন এই অফিসে চাকরি করতে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার, আমাকে বলুন। আমার এই চাকরিটা খুব দরকার। এই চাকরিটা না হলেই আমার পরিবার পথে বসে যাবে। প্লিজ আপনি একটা চাকরির ব্যবস্থা করে দিন। আপনি কি চান বলুন। দেখুন অন্তর, যে কোনো কাজ পেতে হলে কিন্তু আগে ইনভেস্টমেন্টের দরকার আছে। তোমাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, না হলে তুমি কিভাবে এই চাকরি পাবে? অন্তর তখন কথাটা শুনে আশ্চর্য হয়ে যায়। লোকটা কি কথা বলার চেষ্টা করছে, তার মানে কি সে ঘুষের কথা বলছে? অন্তর তখন সোজাসুজি বলে দেয়, আপনি কি আমাকে ঘুষের কথা বলছেন? আরে কি বলতেছো? ঘুষের কথা কেন বলবো? তোমাকে শুধু এটাই বোঝানোর চেষ্টা করছে যে যে কোনো কাজ করতে হলে তোমাকে প্রথমে ইনভেস্ট করতে হবে। সেই জন্য এই চাকরিটা যেহেতু তোমাকে ভালো একটা স্যালারি দিবে, সেই জন্য তোমাকে আগে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তুমি শুধু চাকরিটা কনফার্ম করার জন্য কিছু টাকা দিবে, আর কিছুই না। আপনি আমাকে সোজাসুজি না বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন? আমি বুঝতে পারছি আপনি ঘুষের কথাই বলতেছেন, কিন্তু বিশ্বাস করুন আমার পরিবারের এখন যে অবস্থা তাতে আমার পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব নয়। আর আপনি কত টাকা দাবি করতেছেন? দেখো, তুমি যখন এত করে বলতেছো তখন আমি তোমার জন্য কিছুটা কম রাখতে পারি। দেখো, তুমি এই চাকরিটা করলে তোমাকে মাসে প্রায় 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। এ থেকে তোমাকে এই চাকরিটা পেতে হলে প্রথমে তোমাকে প্রায় 2 লক্ষ টাকা দিতে হবে। যদি তুমি 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি থাকো তাহলে তোমাকে এই চাকরি দেওয়া হবে। অন্য কেউ হলে আমি 5 লাখ টাকা বলতাম। দেখো, এখানে অনেকে এসেছে এরকম যে 5 লক্ষ টাকা দিতে পারবে, কিন্তু তোমার অবস্থা দেখে আমি 2 লক্ষ টাকা বললাম। অন্তরের মাথায় বাজ পড়ে। সে 2 লাখ টাকা কোথা থেকে পাবে? এমনিতে সে সমস্যায় আছে, এর মধ্যে 2 লাখ টাকা সে কোথা থেকে পাবে? তখন সে সেখান থেকে চলে আসে, কারণ এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। বিকালে নিজের রুমে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছিল।
হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে শোভা কল করেছে। হ্যাঁ শোভা, বলো। অন্তর, তুমি কোথায়? তোমার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ তুমি একবার আমাদের বাড়ির পাশে ওই রেস্টুরেন্টের সামনে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসতেছি। অন্তর তখন শোভার দেওয়া ঠিকানা অনুযায়ী সেই রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে দেখে শোভা বসে আছে, তার মুখটা মনমরা। অন্তর তখন সামনে গিয়ে বলে, শোভা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মুখের দিকে তাকিয়ে কেমন যেন মনে হচ্ছে। তোমার কি কিছু হয়েছে? আমাকে বলো। আমার কিচ্ছু হয়নি অন্তর। তোমার কি চাকরি হয়েছে? তুমি কি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে? বলো আমাকে। শোভা, আমি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে চাকরি পাওয়ার জন্য অনেক ঘুষের টাকা প্রয়োজন। কিন্তু আমার কাছে এখন 1 টাকাও নেই যে আমি ঘুষের টাকা দিব। তুমি জানো আমার পরিবারের অবস্থা, আমি কিভাবে ঘুষের টাকা দিব বলো? অন্তর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু তোমাকে এই কথাটা আমি এখন বললে তোমার হয়তো অনেক টেনশন হবে, কিন্তু আমি না বলেও থাকতে পারছি না। আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতেছে। আমি তোমার কথা কিভাবে পরিবারকে বলবো? তুমি এখনো কোনো কাজও করতে পারছো না। তুমি একটা চাকরির ব্যবস্থা করো, এতে করে আমি আমার পরিবারকে কিছু একটা বলতে পারবো। অন্তর এই ভয়ের আভাস পাচ্ছিল যে সে বুঝতে পারছিল শোভা তাকে এতদিন থেকে লুকাচ্ছে। শাওন তাকে আগেও বলেছিল এই বিষয়টা। বৃষ্টি আর শাওনের কাছ থেকে সে আগেই শুনেছিল এসব ব্যাপারে, কিন্তু কোনোদিন শোভা তাকে সরাসরি বলেনি। আজ সরাসরি বলে দিল। অন্তর তখন বলল, শোভা, তুমি কোনো টেনশন করো না, আমি একটা চাকরির ব্যবস্থা করে নিই। এরপর তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলবো। আমার পরিবারে গিয়ে তোমার বাবা মায়ের সাথে কথা বলবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করছি। শোভার মুখে তখন কিছুটা হাসির ঝলক দেখতে পায় অন্তর। অন্তরের মনটাও খুশি হয়ে যায়, কারণ নিজের ভালোবাসার মানুষকে এতক্ষণ মনমরা দেখে মনের ভিতর কষ্ট হচ্ছিল। শোভা তখন অন্তরকে বলে, চলো, তুমি মনে হয় 2 দিন থেকে কিছু খাওনি, এখানে বসো, কিছু খেয়ে যাও। অন্তর না করলেও শোভা জোর করে নিয়ে কিছু খাইয়ে দেয়। এরপর তারা সেখান থেকে চলে আসে। আসার সময় শোভা পেছন থেকে ডাক দিয়ে বলে, অন্তর, একটা কথা বলতে চাই। শোভার চিল্লানি শুনে অন্তর পেছন দিকে ফিরে তাকায়। তখন শোভাকে ইশারায় জিজ্ঞেস করে কি, তখন শোভা বলে, ভালোবাসি অন্তর। অন্তর কথাটা শুনে মুচকি হেসে পেছন থেকে তাকিয়ে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগলি। অন্তর এতক্ষণ চোখের জল আটকে রেখেছিল, কিন্তু বাসায় এসে হাউমাউ করে কাঁদতে শুরু করে, কারণ সে এখন কিভাবে চাকরির ব্যবস্থা করবে। আর শোভার বাবা অনেক ধনী লোক, তার সাথে কি তার মেয়ের বিয়ে দেবে? এসব ভাবতে ভাবতে সেই ঘুমিয়ে পড়ে। যখন ঘুম থেকে উঠে তখন দেখে রাত হয়ে গেছে। অন্তর তখন নিচে যায়। যাওয়ার পর রাজীব বলে, ভাইয়া, আমি এখন একটা কাজ করতে চাই, তুমি প্লিজ আমাকে না করো না। আমি একটা কাজ করব যাতে আমার পরিবারটা চলে। অন্তর নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে কান্না করে দেয়। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার ছোট ভাইটা কাজ করতে চাচ্ছে, এইসব ভাবছে সে। তখন সে দৌড়ে গিয়ে রাজীবকে জড়িয়ে ধরে বলে, প্লিজ ভাই, তুই এরকম করে কথা বলিস না। তুই এখন কাজ করবি কেন? ভাইয়া এখনো বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো তোদের কোনো কাজ করতে দেব না। তোরা কোনো টেনশন করিস না, আমি একটা চাকরির ব্যবস্থা করতেছি। আমি কালকে ইন্টারভিউ দিতে গিয়েছি, আমার চাকরি হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না ভাই, তোকে কোনো কাজ করতে হবে না। তুই কোনো কাজ করবি না, তুই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাক। এসব নিয়ে টেনশন করিস না প্লিজ। কিন্তু ভাইয়া, তুমি কি একা পারবে এসব? তোমার উপর এখন অনেক চাপ। একদিকে যেমন আরিফ চৌধুরীর টাকার দরকার, সেরকম আমার পরিবারের তো টাকার প্রয়োজন। তুমি এত টাকা কোথা থেকে পাবে? তুমি এত কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বে। আমি একটা কাজ করতে চাই, প্লিজ আমাকে না করো না। রাজীব, তুই কোনো চিন্তা করিস না, ভাই একটা কাজের ব্যবস্থা করে নেবো বলছি তো তোকে। তাহলে তুই কেন এত টেনশন করছিস? আমি একটা কাজের ব্যবস্থা করে নিলে সবকিছু সমাধান হয়ে যাবে। তুই এসব নিয়ে টেনশন করিস না, নিজের পড়াশোনা নিয়ে ভাব। তখন তারা ডিনার করে নিজেদের রুমে চলে যায়। অন্তর আর তার মা বসে আছে। অন্তর তখন তার মাকে বলে, আম্মু, আমি গিয়েছিলাম একটা অফিসে চাকরির জন্য। সেখানে আমি ইন্টারভিউ দিয়েছি, ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু তারা আমার কাছে 2 লক্ষ টাকা ঘুষ চাইছে। আমি কিভাবে ঘুষের টাকা দিব? ঘুষের টাকা দিয়ে আমি কিভাবে চাকরি করব বলো? আমাকে তো এখন ভালো একটা চাকরি করতে হবে, কিন্তু ভালো চাকরি করতে গেলে অনেক ঘুষের টাকা প্রয়োজন।
আমি এত টাকা এখন কোথায় পাবো বলো? কিন্তু বাবা, এখন তো আমাদের টাকার প্রয়োজন। টাকা না হলে কিভাবে কি করবি? আমি দেখি তোর মামার সাথে কথা বলে, যদি তোর মামা তোর জন্য কোনো একটা ব্যবস্থা করে তাহলে তো ভালোই হয়। কালকে তোর মামা মামি আসবে আমাদের সাথে দেখা করতে, তখন আমি তোর মামাকে বুঝিয়ে বলবো। যদি তোর মামা কোনো একটা ব্যবস্থা করে তাহলে তো ভালোই হয়। তোর মামাদের আমরা কত সাহায্য করেছি। অন্তর তখন কিছুটা স্বস্তি পায়। তার মামারা এখন ভালো অবস্থানে চলে গেছে, দুজনেই ভালো চাকরি করে। তাদের অফিসে অন্তরের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিলে ভালোই হয়। তখন অন্তর রাতে শোভাকে কল করে, শোভাকে কল দিয়ে বলে, শোভা, তুমি কোনো টেনশন করো না। আম্মু বলেছে মামাদের সাথে কথা বলবে। আমার মামারা দুইজনে চাকরিজীবী, তাদের অফিসে আমার যে কোনো একটা চাকরি হয়ে যাবে। তখন তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলবো। তুমি প্লিজ এসব নিয়ে টেনশন না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অন্তর, আমার খুব ভয় হয় তোমাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি বাঁচবো না। প্লিজ তুমি একটা ব্যবস্থা করো, আমার শুধু ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার। কোনো টেনশন করো না, আমি আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। হুম কি বলো? ভালোবাসি? ওটাই। ধর, তোমার সাথে আমার কথা বলাই লস। অন্তর রেগে ফোনটা রেখে দেয়। তখন মেসেজ আসে, ভালোবাসা কি বলা এত সহজ? ভালোবাসা মানে কি? ভালোবাসা কাকে বলে সেটা তো জানি না। ভালোবাসা কি? তপ্ত মরুর বালুর শিকা। ভালোবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা। ভালোবাসা কি? ভেসে যাওয়া কোনো সুখের ফেলা। ভালোবাসা কি? দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না। ভালোবাসা কি? কোনো এক অজানা ঠিকানা। ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? অন্তর তখন মাথা আর নিচে বালিশ দিয়ে শুয়ে মেসেজের রিপ্লাই লেখে, ভালোবাসার সংজ্ঞা আমি জানি না, তবে আমার কাছে ভালোবাসা মানে অদ্ভুত এক অনুভূতি। ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। আমার সাথে যা ঘটে সেটাই ভালোবাসা। মেসেজটা সেন্ড করে বারান্দায় যায়। অন্তর হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাইরে তার বাবার সাথে বসে টিনের চালে পড়া বৃষ্টির শব্দের সাথে সুর মিলাতো। অন্তর এখন সেই সুর কোথায় পাবে? মনে মনে বলে, বাবা কেন আমাদের ছেড়ে চলে গেলে? আমাদের কি দোষ ছিল? বাবা বেঁচে থাকতে কোনোদিনও বলতে পারিনি ভালোবাসি তোমায়। হয়তো মনের ভেতরে ছিল, কিন্তু মুখের আবেগগুলো তোমাকে কোনোদিনও বলা হয়নি। কোনোদিনও সামনে দাঁড়িয়ে বলতে পারিনি তোমায় নিয়ে আমার মনে বানানো হাজার কবিতা। প্রিয় বাবা, হাত চিৎকার করে বলছি, তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে বড্ড ভালোবাসি। এসব ভাবছিল আর কান্না করছিল। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো মানুষ চাইলেও অপেক্ষা করতে পারে না। এমনই এক দিনের সম্মুখীন হয়েছে অন্তর। একটা মা সন্তানের জন্য কি, সেটা শুধু সেই সন্তানেরাই বুঝতে পারে। যারা মা হারিয়েছে, মায়ের প্রতি মানুষের কতটা ভালোবাসা, কতটা আবেগ কাজ করে, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা আমার মতো অদমের পক্ষে সম্ভব নয়। কিন্তু জীবিত থাকা অবস্থায় আমার মাকে কতটুকু সম্মান করি, কতটুকু তার অধিকারটা দেয়। কিন্তু যাদের মা নেই তারা এই বিষয়টা খুব উপলব্ধি করতে পারে। মায়ের শাসনগুলো আমাদের কাছে এখন বিরক্ত মনে হয়, কিন্তু একদিন এই শাসনগুলোই অনেক মিস করবে একদিন। তাই সবার কাছে একটাই অনুরোধ, যাদের মা আছে তাকে মাকে সম্মান করুন। মা বাবার চেয়ে আপনজন এই পৃথিবীতে কেউ নেই। যদি মায়ের শাসন বিরক্ত মনে হয়, যদি মায়ের শাসনগুলো আপনার কাছে অসহ্য মনে হয়, তাহলে আপনি মনে করবেন আপনি খারাপ পথে চলেছেন। যেদিন মায়ের শাসনগুলো আপনার কাছে ভালো লাগা শুরু হবে, তখন মনে করবেন আপনি সঠিক পথে আছেন। কারণ একটা মা কখনো এটা সন্তানকে খারাপ পথে চলতে দেয় না। একজন বাবা হচ্ছেন একজন বটবৃক্ষ, যার ছায়ায় হাজারো মানুষ, হাজারো সন্তানের উত্তক্ত গরম থেকে, খারাপ পথ থেকে বেঁচে থাকে। তাই মা বাবাকে সম্মান করুন। পৃথিবীতে যাদের বাবা মা নেই, যারা এতিম, তারাই মা বাবার মূল্য একমাত্র বুঝতে পারে। কিন্তু বেঁচে থাকতে আমরা কজন বলতে পারি যে বাবা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে ভালোবাসি? হয়তো মায়ের কাছে আমরা সেটা প্রকাশ করতে পারি, কিন্তু বাবার কাছে
সেটা আমরা কখনোই প্রকাশ করতে পারি না। একজন বাবা সারাদিন কষ্ট করে তার সন্তানের জন্য, একজন মা সারাদিন সন্তানকে নিয়ে ভাবেন সন্তান কোথায় গেল, কোথায় আছে, কেমন আছে। বাবারা নিজের ভিতরের কষ্টগুলো, নিজের ভিতরের আবেগগুলো প্রকাশ করতে পারে না সন্তানের কাছে, কিন্তু তাদের ভিতর কতটা ইচ্ছা আছে সেটা হয়তো সেই সন্তানের উপলব্ধি করতে পারে যাদের বাবা মা নেই। তাই বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে সম্মান করুন, বাবা মায়ের সব কথা মেনে চলুন, বাবার আদেশ, মায়ের আদেশ সব কিছু মেনে চলুন। বাবার আদরগুলোকে নিজের জীবনের পুঁজি বানান, তবেই আপনার জীবন সফল হবে। যদি আপনি আপনার মায়ের শাসনগুলোকে বিরক্ত মনে করে, বাবার শাসনগুলোকে অসহ্য মনে করে, তাহলে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি হবেন এই পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তান, এই পৃথিবীর সবচেয়ে বাজে লোক। একজন মা যদি ভুল পথে চলেন, একজন বাবা যদি ভুল পথে চলেন, তবুও তিনি কখনোই নিজের সন্তান ভুল পথে চলাতে চান না। একজন বাবা যদি চুরি করেন, তিনি কখনোই চান না তার সন্তান চোর হোক। একজন মা যদি খারাপ কাজ করেন, তখন তিনি কখনোই চান না তার সন্তানও এরকম খারাপ কাজে জড়িয়ে পড়ুক। হয়তো পরিস্থিতির শিকার হয়ে অনেকেই খারাপ পথে পা বাড়িয়েছে, কিন্তু তারা কখনোই চায় না নিজের পরবর্তী প্রজন্মগুলো এরকম হোক। বাবারা বড্ড অদ্ভুত হয়, তাদের বোঝার ক্ষমতা কারোর থাকে না। তাদের বুঝতে হলে তাদের অবস্থানে যেতে হয়, সেটা আমি পারবো না। অন্তর তখন ফোনে মেসেজটা চেক করে। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি অন্তর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যে করেই হোক কিছু একটা ব্যবস্থা করো। বাবা আমাকে এত চাপ দিচ্ছে, এখন বাবার কথা আমি মানতে বাধ্য। না মানলে আমি কি করে চলবো বলো? বাবা আমাকে ছোটবেলা থেকে এত বড় করেছে, এখন আমি বাবার কথাও মানতে পারছি না, আর তোমাকেও ছাড়তে পারছি না। আমি বড় একটা দুঠানায় পড়ে গেছি। তুমি আমাকে প্লিজ এখন এখান থেকে রক্ষা করো। অন্তর ফিরিয়ে কি মেসেজ দেবে সে ভেবে পাচ্ছে না। এভাবে পুরো রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে অপেক্ষা করতে তাকে, তখন তার মামা মামি আসে, তাদের সাথে সব বিষয়ে আলোচনা করে। সে অন্তরকে ডেকে নিয়ে যায়। তার মামা মামি আর তার মা লামিয়া আর রাজীবকে তারা আলাদা রুমে পাঠিয়ে দেয়, কারণ তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, যেটা লামিয়া আর রাজীব শুনবে না। দেখো ভাইয়া, আমার স্বামী মারা গেছে, এখন আমি খুব একা, খুব বড় একটা সমস্যায়ও পড়ে গেছি। তোমাদের তো ভালো চাকরি আছে, তোমরা দেখো না যদি আমার ছেলেটার জন্য একটা ব্যবস্থা করতে পারো। আমার ছেলেটা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, সে একদম ধ্বংস হয়ে গিয়েছে। আমার পরিবারটা একদম শেষ হয়ে গিয়েছে দাদা। তার বাবার ঋণ রয়ে গেছে, সেগুলো তাকে পরিশোধ করতে হবে। তাই তোমরা যদি একটা ব্যবস্থা করে দিতে। আচ্ছা আপু, আমরা দেখব, যদি ওর কোনো ব্যবস্থা করতে পারি তাহলে তো হয়ে যাবে। আর আমরা দেখব আমাদের অফিসে একটা ব্যবস্থা করা যায় কি না। ভাই, তোমরা একটা ব্যবস্থা করো আমার ছেলেটার জন্য। তোমাদের জন্য তো আমি কম কিছু করিনি, কত কিছু করেছি বলো তোমাদের জন্য, কিন্তু এখন আমরা সমস্যায় পড়ে গেছি, না হলে তোমাদের বলতাম না। তোমরা একটা ব্যবস্থা করে দাও আমার ছেলেটার। অন্তরের মা তখন কিছু একটা বলতে যাবে, তখন তার মামি হাত ধরে বলে, দেখো আপা, তোমরা আমাদের জন্য করছো সেটা আমরা বলছি না যে তোমরা করনি, কিন্তু এখন আমাদের অবস্থাটাও খারাপ। আমাদের নিজেদের সংসার নিয়ে ভাবতে হবে। আর ওর চাকরিটা তেমন বড় না যে ও বসকে বললে যে আমার ছেলের চাকরি হয়ে যাবে। তোমরা নিজেদের জন্য কিছু একটা ব্যবস্থা করো। আর তোমাদের এটা একটা জমিও আছে, সেটা বিক্রি করে দাও, অথবা নিজেদের বাড়ি বিক্রি করে বাসা ভাড়া হিসেবে থাকো। আর এই বাড়িটা বিক্রি করার টাকা দিয়ে কিছু একটা করো। অন্তর তখন তার মামের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। তারা কি না কি করেছে তাদের মামাদের জন্য, কিন্তু তারা এখন এরকম কথা বলতেছে। অন্তর তখন তার মামিকে বলে, দেখো মামি, আমার বাবার শেষ সম্বল এই বাড়িতে বিক্রি করব না বলেই আপনাদের আমরা এখানে এনেছি। এখন আপনারা এসে এই বুদ্ধি দেবেন? তোমার বাবা মারা গেছেন সেটা আমাদের ব্যাপার না, আমরা এসবে কেন জড়াবো? আমার স্বামী এমনিতে আমাদের সংসার নিয়ে টানাটানি করছেন, এর মধ্যে তোমাদের আরো ঝামেলা এসে জুটছে। অন্তরের মামের কথা শুনে অন্তরের মা আর অন্তর
তার মামার দিকে তাকায়। তখন তার মামা কিছুটা অপরাধীর সুরেই বলে, নাজমা যেটা বলেছে সেটা ঠিক। আমি এখন এমন অবস্থায় নেই, অন্তরকে এখন নিয়ে চাকরি ব্যবস্থা করে দেব। এখন তো আমারই চাকরি নিয়ে টানাটানি পড়েছে। অন্তরের মা রেগে গিয়ে ভাইদের উদ্দেশ্য করে বলে, তোরা আমার সামনে থেকে চলে যা। তোদেরকে আমি আর দু চোখের সামনে কখনো দেখতে চাই না। তোরা দুই ভাইয়ের জন্য আমি কি না করেছি। আমার স্বামী ব্যবসা করেছে, তখন আমি নিজের টাকা বাঁচিয়ে তোদেরকে আমি টাকা দিয়েছি, তোদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আজ তোরা আমার ছেলের জন্য একটা চাকরিও ম্যানেজ করতে পারলি না। তোদের আর আমি নিজের ভাই বোনের পরিচয় দিতে পারবো না। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা। তোদেরকে আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সহ্য করতে পারবে না। নিজের ছেলেপুর পড়েছে তো, তাই আমাদের সাথে এরকম করতেছো। যাও, দেখবো তোমরা কি করতে পারো। পরে আবার আমাদের পায়ে এসে পড়ো না। অন্তর তখন রেগে গিয়ে তার মামাকে কিছু বলতে যাবে, তখন মা ইশারায় শান্ত হতে বলে। অন্তর তখন তার মায়ের কথায় শান্ত হয়ে যায়। মামা মামি চলে যায় সেইখান থেকে এবং অন্তর নিজের বাসা থেকে বেরিয়ে আসে। বাইরে বের হয়ে আসলো অন্তর। একটা ছেলের জন্য বেকার ঘরে বসে থাকা কতটা কষ্টদায়ক সেটা একমাত্র বেকার ছেলেরাই বুঝতে পারে। প্রতিটা মুহূর্তে পরিবারের চাপ, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা সব কিছু সামলে নিজের ঘরে বসে থাকাটা একটা ছেলের পক্ষে কতটা কষ্টদায়ক সেটা একটা মেয়ে কখনোই উপলব্ধি করতে পারে না। সারাদিন নিজের মানসিক চাপ সামলে ওটা যে কোনো কারোর পক্ষেই অসম্ভব, অন্তরের পক্ষে তো আরও অসম্ভব হয়ে গিয়েছিল। অন্তর তো প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অপমানিত হচ্ছিল নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে। এই অপমান সহ্য করার মতো ক্ষমতা তার হারিয়ে গিয়েছিল। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, কিন্তু তখন সেই সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন মানুষ পাথরের মতো হয়ে যায়। অন্তর এখন পাথর হয়ে গেছে। কেউ কিছু বললে তার এখন আর কষ্ট হয় না, ভেতরটা তার জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে বিভিন্ন চাকরিজীবী মানুষের আসা যাওয়ার দৃশ্য দেখছিল। একসময় সেও এইরকম যাওয়া আসা করবে, এটাই স্বপ্ন। নিজের ভাই বোনদের খরচগুলো নিতে পারবে, বড্ড ইচ্ছে। কিন্তু হায়, এমন একদিন আসলেও সেদিন শুধুমাত্র একটা চাকরির জন্য তাকে রাস্তাঘাটে অপমানিত হতে হচ্ছে, এমনকি তার নিজের মায়ের কাছে অপমানিত হতে হচ্ছে। একটা ছেলে যখন নিজের ঘরে বেকার অবস্থায় বসে থাকে তখন পরিবারের কেউই তাকে পছন্দ করে না। কিন্তু একটা চাকরি জোগাড় করা কতটা কষ্টকর সেটা কি কেউ জানে? আজ দেশের প্রায় অর্ধেক মানুষ বেকার ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের সমাজে এখন নারীরা প্রাধান্য পাচ্ছে বলতে বোঝানো হচ্ছে যে কোনো ক্ষেত্রে নারীদেরকেই সহজ পথ দেখানো হচ্ছে। যখন একটা ঘরের মধ্যে দুইটা মেয়ে চাকরিজীবী হয় তখন তাদের টাকায় কখনো একটা সংসার চলে না, পুরুষের টাকায় সংসার চলে। যদি কোনো একটা স্থানে 20 জন পুরুষ চাকরিজীবী হয় তখন সেই 20 জন পুরুষের টাকায় 20টা সংসার চলে। কিন্তু 10টা মেয়ে চাকরিজীবী হলে সেই 10টা মেয়ের টাকায় হয়তো 20টার মধ্যে মাত্র 2টা মেয়ে এমন পাওয়া যাবে যে তাদের টাকায় সংসার চলে। বাকিরা সবাই শখের বশে চাকরি করে, কিন্তু এই শখের বশে চাকরির কারণে কতটা ছেলেকে বেকার ঘুরতে হয় সেটা কেউই কখনো কল্পনাও করে না। সেখানেই যাবেন, এখন দেখবেন নারীরা সুবিধা পাচ্ছে। কিন্তু এই নারীবাদী সমাজের ক্ষেত্রে পুরুষরা অবহেলার শিকার হচ্ছে। আগে নারীরা অবহেলিত ছিল, বারবার তাদেরকে অপমান অত্যাচার করা হতো, কিন্তু এখন নারীরা উপযুক্ত সম্মান পাচ্ছে, কিন্তু পুরুষরা অবহেলিত। আমি নারীবাদী সমাজের বিরোধিতা করছি না, শুধু এটাই বলতে চাচ্ছি যে কোনো জায়গায় যোগ্যতার ক্ষেত্রে যে চাকরি পাওয়া যায় সেখানে সে চাকরি পাক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি কোনো বিশেষ সুবিধার কারণে চাকরি পায় তাহলে সেটা খুবই কষ্টদায়ক অন্যদের জন্য। কারণ হচ্ছে যখন একটা ছেলে শৈশব পেরিয়ে যুবক হয়ে যায় তখন তার উপর অনেক দায়িত্ব এসে পড়ে। নিজের ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব, ছেলে মেয়েদের দায়িত্ব, কত হাজার রকমের দায়িত্ব এসে মানুষের কাঁধে পড়ে। সেই দায়িত্বগুলো সামলাতেই ছেলেদেরকে দিনের পর দিন কষ্ট করতে হয়। কিন্তু যখন একটা ছেলে বেকার ঘরে বসে থাকে তখন সেই দায়িত্বগুলো কে পালন করবে? একটা ছেলে অচল হয়ে গেলে একটা পরিবার অচল হয়ে যায়।
তার কাছে অত টাকাও নেই যে কোনো কোম্পানিতে ঘুষ বা অন্য কিছু দিয়ে চাকরি পেয়ে যাবে বা কোনো বিশেষ সুবিধা নেবে। সেই পরিমাণ সামর্থ্য তার কাছে নেই। কাউকে বললেও এখন তাকে কোনো সাহায্য করবে না, কারণ সে এখন নিজের মাথার ওপর ঋণের বোঝা চাপিয়ে রেখেছে। যখন অন্তরের বাবা বেঁচে ছিল, অন্তরের বাবার ব্যবসার টাকা থেকে তার মা নিজের ভাইদেরকে অনেক সহযোগিতা করেছে। তারা খুব সুখে শান্তিতে সংসার চালাচ্ছিল। কিন্তু যখনই তারা বিবাহিত হয়, তখন তাদের মধ্যে ফাইট সৃষ্টি হলো। তাদেরকে তাদের বউয়েরা বিভিন্ন রকম বুদ্ধি দিতে শুরু করলো। তাদের ভবিষ্যৎ সম্পর্কে হয়তো তারা সুন্দর ভবিষ্যতের জন্যই পরামর্শ দিচ্ছিল, কিন্তু এতে করে তাদের বর্তমানটা ধ্বংস হয়ে যায়। তাদের সম্পর্কের মধ্যে আলাদা একটা চির ধরে যায়। আমাদের সমাজে এইভাবেই বিভিন্ন সম্পর্ক ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র কিছু নারী পুরুষের কারণে। দুইটা ভাইয়ের মধ্যে কত সুন্দর সম্পর্ক থাকে, বা ভাই বোনের মধ্যে কত সুন্দর মধুর সম্পর্ক থাকে। কিন্তু যখন একটা ছেলে বিয়ে করে, তখন তার বউ পরামর্শ দিতে শুরু করে। আমি সবার কথা বলছি না, তবে সমাজের অধিকাংশ মেয়েরা নিজের স্বামীকে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে থাকে। তখন ছেলেটা নিজের পরিবারকে অবহেলা করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। এতে করে পরিবারের মানুষেরা অনেক কষ্ট পায়। অন্তর রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছিল। ছেলেরা নাকি সহজে কাঁদে না, তাহলে অন্তর কাঁদছে কেন? তাহলে তো তার বুকটা ফেটে যাচ্ছে। এক এক সময় ইচ্ছে করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে, কিন্তু যেতে পারি না আমরা, কারণ অজানাই একটা বাধা পেছন দিক থেকে আমাদের আটকে ধরে। ছেলেরা মরতে পারে না, ছেলেরা আত্মহত্যা করতে পারে না, ছেলেদের জীবনে মনে হয় এরকমই। এরপর বাসায় গেল। বাসায় গিয়ে যখন ডিনার করতে বসলাম, পরিবারের সবাই, তখন তার মা বলল, অন্তর, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। সেটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত, আমি বুঝতে পারছি। এতে তোকে এখন এই কাজটা করতেই হবে বাবা, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কি সিদ্ধান্ত বলো? তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব, তোমার কোনো টেনশন নেই, তুমি বলো আমাকে। তোর বাবার দেওয়া আমার কিছু গহনা আছে, এছাড়া আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে সেটাও বিক্রি করে দিব। আর আমাদের বাড়ির সাথে লাগানো আমাদের জমি আছে, সেটা বিক্রি করে দিব। বিক্রি করে দিয়ে আরিফ চৌধুরীর টাকাটা দিয়ে দেব, আর বাকি টাকাটা দিয়ে তোকে আমি বিদেশে পাঠাতে চাই। বিদেশের কথা শুনে অন্তরের শোভার কথা মনে পড়ে, কিন্তু কি করবে? তখন তার মা তার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন সে কি বলবে? তখন অন্তর তার মাকে বলে, আম্মু, আমাদের বাড়ির পাশে সব জায়গা জমি বিক্রি করে দিলে আমাদের কি হবে? আমি যদি বিদেশে গিয়ে কিছু করতে না পারি, তাহলে কিভাবে আমরা এই জমি ফিরিয়ে আনবো? পরে যা হবার হবে দেখা যাবে, কিন্তু এখন আরিফ চৌধুরীর টাকাটা দিতে হবে, কারণ মানুষের টাকা রাখা ভালো নয়। মানুষটা আমাদের বিপদের সময় ঋণ দিয়েছে, এটাই তো অনেক। তার টাকা পরিশোধ করে দিতে হবে, না হলে এর ফল তোর বাবাকে ভোগ করতে হবে কবরে। অন্তর তখন চুপ হয়ে যায়। তার মায়ের কথা এর পরে দিনেই তার মানুষের সাথে যোগাযোগ করে এবং 2 দিনের ভেতর তারা জমি বিক্রি করে দেয়। অন্তরের যেহেতু আগে থেকেই পাসপোর্ট ছিল, সেই জন্য তারা বাবার এক বন্ধুর সাহায্যে তার বিদেশে যাওয়ার ব্যবস্থা হয় এবং 7 দিন পরেই সে বিদেশে চলে যাবে। সেই জন্য সে শোভাকে আর কল করে না, কারণ শোভা এটা শুনলে অনেক কষ্ট পাবে। তখন সায়ন আর বৃষ্টির সাথে দেখা করে সায়ন আর বৃষ্টির অন্তরের কথা শুনে প্রায় কান্না করে দিবে। তখন বৃষ্টি বলে, তুমি আরেকবার ভেবে দেখো, কারণটা শোভা শুনলে অনেক কষ্ট পাবে। তার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এই সময় যদি তুমি এরকম করো, তাহলে তো ও একদম মারা যাবে। ও তোমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাকে ছাড়া আর কাউকে নিজের স্বামী হিসেবে মানতে পারবে না। ও মরে যাবে। তুমি আরেকবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। বৃষ্টি, তুমি জানো আমার পরিবারের অবস্থা এখন কি রকম? আমাকে এখন বিদেশে যেতেই হবে, আর এটা আমার মায়ের সিদ্ধান্ত। আমি আমার মায়ের সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারবো না। আর আমার পরিবারের যে অবস্থা, তাতে এখন আমার ইনকামের দরকার। যদি আমি টাকা ইনকাম করতে না পারি, তাহলে আমার পরিবার চলবে কি করে? আর আমার মা অনেক অপমান সহ্য করেছে, আমি আর চাই না আমার মা আর কোনো অপমান সহ্য করুক। কিন্তু বন্ধু, তুই চলে গেলে শোভার কি হবে? শোভা তো একদম ধ্বংস হয়ে যাবে। সে তোকে অনেক ভালোবাসে। আমি কিভাবে শোভাকে বুঝাবো? ওর বাবা মা ওকে বিয়ে দিয়ে দিবে, তখন তোর কি হবে? তুইও তো শোভাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসিস। যদি আমার ভাগ্যে থাকে, তাহলে আমি শোভাকে পেয়ে যাব। তোরা কোনো টেনশন করিস না। এখন তোর একটা কাজ কর, প্লিজ শোভাকে কিছু জানাস না। শোভা এটা শুনলে অনেক কষ্ট পাবে। আমি বিদেশে চলে যাওয়ার পর ওকে জানিয়ে দিব।
তখন আমি একটু হলেও শান্তিতে থাকতে পারবো। যদি ও আমার সামনে দাঁড়ায় তাহলে আমি বিদেশে যেতে পারবো না, আমার পা আটকে যাবে। প্লিজ দোস্ত, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট। কিন্তু তুমি আরেকবার ভেবে দেখো, আমি তোমাকে বারবার বলছি, তোমাকে দেশে কোনো কাজের ব্যবস্থা করতে হবে, না হলে শোভা একদম মরে যাবে। শোভার পরিবার তাকে বিয়ে দিয়ে দেবে বিদেশে গেলে, তো তুমি এত তাড়াতাড়ি আসতেও পারবে না। বৃষ্টি, তোমাকে আমি আগেও বলেছি, এবার বলছি, আমার কাছে কিছুই করার নেই। আমার মায়ের সিদ্ধান্ত এটা, আর আমি আমার মায়ের সিদ্ধান্তের উপরে যেতে পারবো না। আমার পরিবারের অবস্থা তুমি জানো, আমার ভাই বোনেরা আমার দিকে তাকিয়ে আছে, তাদের পড়াশোনার সবকিছুর খরচ আমাকে চালাতে হবে, না হলে আমার পরিবারের কি হবে? আচ্ছা ঠিক আছে, যাও, তবে আমাদের কথা ভুলে যেও না। আমি তোমাদের কিভাবে বলবো? তোমরা আমার ছোটবেলার বন্ধু, তোমাদের নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে আমার জীবনে কি এমন ঝড় হয়ে গেল যে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। বৃষ্টি, শাওন, তোরা আমাকে ক্ষমা করে দিস, তোদের যদি কোনো কষ্ট দিয়ে থাকি। বলেই কান্নায় ভেঙে পড়ল অন্তর। বৃষ্টি আর সায়নও কান্না করছে। তাদের 3 বন্ধুর কান্নাতে যেন আকাশ মাটি কেঁপে উঠছে। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। এরপর তারা নিজেদের বাসায় ফিরে আসলো। বাসায় আসার পর থেকে অন্তর কান্না করছে, লুকিয়ে লুকিয়ে। মায়ের সামনে কান্না করতে পারছিল না। তখনই হঠাৎ করে তার মা তাকে পেছনে দাঁড়িয়ে বলল, আমি জানি বাবা, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর আমার হাতে কিচ্ছু নেই করার। তোকে এখন যেতেই হবে, না হলে আমাদের পরিবারের কি হবে, তোর ভাই বোনেদের কি হবে? অন্তর তখন পিছনে ফিরে তার মাকে জড়িয়ে ধরল। এইভাবে 7 দিন কেটে গেল। আজ অন্তর চলে যাচ্ছে বিদেশে। ট্রেনে বসে আছে, তার মা ভাই বোনেরা তাকে বিদায় দিতে এসেছে। সবার দিকে তাকিয়ে সে বিদায় জানিয়ে চলল দুবাইয়ের উদ্দেশ্যে। যাবার পথটা যেন মনে হচ্ছিল তার কাছে জাহান্নামের পথ কি। এমন কষ্ট তার ভেতরে চাপা বসেছিল। এদিকে শোভা কল করতেই আছে অন্তরকে, কিন্তু অন্তরের ফোন বন্ধ। শোভা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে শাওন আর বৃষ্টির সাথে দেখা করে, তারা কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। শোভা তখন সায়নের সামনে দাঁড়িয়ে বলল, সায়ন, আমি জানি তুই সব কিছু জানিস। প্লিজ আমাকে বল, আমি অন্তরকে ছাড়া বাঁচবো না। অন্তর কোথায় গেছে? ও আমার ফোন রিসিভ করছে না কেন? প্লিজ আমাকে বল, আমি মরে যাব। আমি কিন্তু আত্মহত্যা করব তোমরা যদি আমাকে সত্যি কথা না বলো। বৃষ্টি তখন দৌড়ে গিয়ে শোভাকে জড়িয়ে ধরে শোভা কান্নায় ভেঙে পড়ে। বৃষ্টি তখন আস্তে আস্তে বলে, অন্তর ওর পরিবারের জন্য বিদেশে চলে গেছে, তুই ওর জন্য একটু অপেক্ষা করিস দোস্ত, না হলে অন্তর মারা যাবে। অন্তর অনেক কষ্ট পেয়েছে যাওয়ার সময়, কিন্তু তুই কষ্ট পাবি তাই সামনে যায়নি, তোকে কষ্ট দিতে চায়নি বলে সে চলে গেছে তোকে না জানিয়ে। শোভা যেন কথাটা শুনে একদম শেষ হয়ে গেছে। চিৎকার করে কান্না করতে লাগলো। সায়ন তখন শোভাকে ধরে বসালো, বসিয়ে বলল, প্লিজ শোভা, কান্না করো না। আমি জানি অন্তরের কিছুই করার ছিল না। যদি ওর সাধ্য থাকতো তাহলে কোনোদিন সে দেশের বাইরে যেত না। অবশ্য তোমাকে ছেড়ে ও কোনোদিনও যেত না। প্লিজ ওকে ভুল বোঝো না। আমি আমার বন্ধু হয়ে তোমার কাছে একটাই রিকোয়েস্ট করছি, তুমি ওকে ভুল বোঝো না। শুধু তোমার জন্য ও নিজের জীবন দিতে পারে। সায়ন, ও কাজটা আমার সাথে কি করলো? ও আমাকে জানিয়ে যেতে পারতো, কিন্তু আমার পরিবারের তুমি জানো কিভাবে আমার ওপর বিয়ে চাপ দিচ্ছে। এদিকে আমি অন্তরকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও। আমি আত্মহত্যা করব, আর আমার আর কোনো উপায় নেই বেঁচে থাকার। কি বলছিস দোস্ত? তুই আত্মহত্যা করবি মানে? তুই তোর পরিবারের পাশে থাক, বিশ্বাস কর অন্তর ফিরে আসবে। অন্তর তোকে ছাড়া বাঁচবে না, সে তোর কাছে ফিরে আসবে, তুই কোনো টেনশন করিস না। শোভা তখন কিছু না বলে সেখান থেকে বেরিয়ে নিজের বাসায় চলে যায়। বাসায় গিয়ে রুমের দরজা অফ করে কান্না করতে থাকে। ওইদিকে অন্তর বিদেশে পৌঁছে তার মাকে কল করে এবং পরের দিন থেকেই সে কাজ শুরু করে। এইভাবে প্রায় 2টা মাস কেটে যায়। অন্তর সেখানে কাজ করছে, ওভারটাইম কাজ করছে, যাতে তার পরিবারের একটু সাহায্য হয়। পরিবারের কত টাকা খরচ করে সে এখানে এসেছে, সেই টাকাটা তাকে তুলতেই হবে। অন্তর নিজের জীবনের ঝুঁকি নিয়ে কত কাজ করে যাচ্ছে, যাতে তার পরিবারের মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারে। এই কয়েকদিনে শোভা একদম ধ্বংস হয়ে গিয়েছে। তার খাওয়া নেই, ঘুম নেই, সব কিছু বন্ধ। বৃষ্টি আর শাওন অনেক বুঝিয়েছে, কিন্তু সে বুঝ মানতে রাজি নয়। আজ ইরফান লন্ডন থেকে দেশে ফিরেছে, সেই জন্য তার বাবা তার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শোভা তার বাবার কাছে গিয়ে তার বাবার পায়ে ধরে বলল, বাবা, তুমি আমায় বিয়ে দিও না প্লিজ। আমি অন্তরকে ছাড়া বাঁচবো না। ও
অন্তকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুই কি পাগল হয়ে গেছিস? আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি যে তোর সাথে তার ছেলের বিয়ে দিব, এবং তার ছেলে দেশে ফিরে এসেছে। আমার বন্ধু প্রস্তুতি নিয়ে রেখেছে বিয়ের। এখন তোদের বিয়ে হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই এরকম করিস না মা, বিয়েতে রাজি হয়ে যা। আমি বিয়ে করে ফেললেও আমার অন্তরে কি হবে? অন্তর বিদেশে গেছে, সে হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। সে ফিরে আসলে আমি তাকে বিয়ে করব। প্লিজ বাবা, তুমি এরকম করো না। মা, তুমি বাবাকে একটু বোঝাও প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। সোহা, তুমি প্রস্তুতি নিয়ে নাও। 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিব। আর তোমাকে আমার কসম দিলাম, তুমি যদি তুফানকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি নিজেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। ওই ছেলের জন্য তুমি কতদিন অপেক্ষা করবে? সে বিদেশে গেছে মাত্র। আর ওই ছেলের সাথে তোমার বিয়ে হলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। তোমাকে আমি কোটি কোটি টাকার সম্পত্তির মধ্যে রেখেছি। আর ওই ছেলের কি আছে? বাড়ি আছে না অন্য কিছু আছে? কিছু নেই। ওই ছেলেটা একদম নিঃস্ব। ওর সাথে তোমার বিয়ে আমি কোনোদিনও দিব না। এই স্বপ্ন তুমি দেখা বাদ দিয়ে দাও। না বাবা, আমি অন্তরকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। যাই হয়ে যাক না কেন, আমি অন্তরকেই বিয়ে করব। আমি অন্তরকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। তাই এসব না করে আমাকে শান্তি মতো থাকতে দাও বাবা। শোভার বাবা তখন রেগে গিয়ে শোভাকে একটা রুমে বন্দি করে রাখে এবং সেখানে তার মাকে লাগিয়ে দেয়, যাতে তার মা তার মেয়েকে পাহারা দিতে পারে। এবং শোভা ভিতরে কান্না করতে থাকে। সে আর বাঁচতে চায় না। তার বাচ্চা আর ইচ্ছে নেই, শেষ হয়ে গেছে। কিন্তু তার বাবার কথা ভেবে সে কি করবে? কেন তার সাথে এমনটা করলো? তখন সে চিৎকার করে বলল, অন্তর, তুমি কেন এমনটা করলে? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি দেখো এখন কি সমস্যায় পড়েছি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। বিষণ্ণতা অস্থির হয়ে আছে হৃদয়, নীরবতার আঘাতে যেন আরো রক্তাক্ত। অন্ধকারের টিল ছোড়ার মতো খুঁজে ফেরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনের নাটকের অভিনয় মিথ্যা অভিনেতার মতো অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাও হিসাব মিলাতে বড় অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশ পানে। ওগো, তুমি এসো। আজ যে ভালোবাসার বসন্ত, আবারও গান ধরবো তোমায় নিয়ে। কেমন করে হাই ভুলবো তোমাকে? বন্ধু, তোমায় আমি ভালোবাসি। আগুন আর কতটুকু পুড়েছে আমার জীবনকে। সীমাবদ্ধ কার ক্ষয়, সীমিত বিনাশ। ভালোবাসার মতো আর হয়তো নয়। আগুন সোনালি সন্ত্রাস। আগুন পড়লে তবুও কিছু রাখে, কিছু থাকে। সে হোক না ধূসর শ্যামল রঙের ছাই। মানুষ পড়লে কিছু রাখে না, কিছুই থাকে না। আমার কিচ্ছুই নেই। আমি শেষ, আমি ধ্বংস। অন্তর কাজে গিয়েছিল। সেইখানে এক আরবের একটা গ্লাস ভেঙে গিয়েছে। তখন সেই লোকটা অন্তরকে অনেক মেরেছে। অন্তরের হাত কেটে গেছে, কিন্তু সে রুমে বসে থাকতে চাইছে না। তখন তার এক রুমমেট মেহেদি তাকে ধরে নিয়ে বাসায় বসায় এবং বলেন, অন্তর, তুমি যেরকম কাজ করছো এরকম আর কিছুদিন পরে তুমি একদম মরে যাবে। তুমি এরকম কাজ করা বন্ধ করে দাও। তুমি আমাদের মতো কাজ করবে, তুমি যা টাকা পাবে তাতে তোমার চলে যাবে। না ভাই, আমার এভাবে চলতে থাকলে হবে না। আমাকে অনেক বড় কিছু করতে হবে। কারণ দেশে আমার ভালোবাসার মানুষ, আমার পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি এখানে এসেছি। আমি নিজের জন্য এখানে আসিনি। আমি আমার পরিবারের চাপে পড়ে এখানে এসেছি। এখন আমাকে টাকা ইনকাম করতেই হবে। না অন্তর, তোমাকে আমি এভাবে কাজে যেতে দিব না। তোমার অবস্থা দেখেছো শরীরের? তুমি অসুস্থ, এরপরেও তুমি কাজে যেতে চাইছো। আজকে তোমার কাজ যাওয়া লাগবে না। না ভাই, আমাকে কাজে যেতেই হবে। তুমি আমাকে ছাড়ো প্লিজ। বলেই অন্তর ধাক্কা দিয়ে মেহেদিকে সরিয়ে কাজে চলে যায়। মেহেদি তখন সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে সেটার কথা, কি কষ্ট করতেছে এখানে এসে। অন্তর এইখানে অনেক কষ্টে এসেছে এবং সেখানে এসে নির্মাণ শ্রমিকের কাজ করছে। অন্তরের মা তখন সেখানে কল করলো। কাজের মধ্যে কল করে এসেছে, কিন্তু তার মায়ের কল দেখে ধরে ফেললো এবং তার মা তাকে বলল, মামা, তোর টাকা আমি পেয়েছি এবং আরিফ চৌধুরীর সব টাকা আমি দিয়েও দিয়েছি। এখন তোকে রাজীবের কলেজের ফিস দিতে হবে এবং লামিয়ার ভর্তির সব টাকা কলেজে দিতে হবে।
তারা দুজনেই অনেক টাকার প্রয়োজন, সাথে বই কিনতে হবে, আমাদের পরিবারের খরচও চালাতে হবে। মা, তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। আমাদের সকল জমি আমরা ফিরিয়ে আনবো এবং আমি ওদের কলেজের সকল হিসেব পাঠিয়ে দিব। তুমি কোনো টেনশন করো না, আমি এই সপ্তাহের ভিতর টাকা দিতেছি। ঠিক আছে বাবা, তুই সাবধানে থাকিস আর ভারী কোনো কাজ করিস না। তুই এমনিতেই তেমন শক্তিশালী নোস, তুই এরকম বড় বড় কাজ করলে অসুস্থ হয়ে পড়বি, তাই সাবধানে কাজ করবি। অন্তর তখন তার মায়ের কথা শুনে মনে মনে হাসে আর বলতে থাকে, মা, তুমি যদি একবার দেখতে এখানে আমি কত কষ্টে আছি, তাহলে হয়তো আর কোনোদিন আমাকে টাকার কথা বলতে না, কোনোদিন আমাকে কোনো কিছুর জন্য চাপ দিতে না। আজ আমি এমন অবস্থায় দাঁড়িয়ে আছি যে আমার হাতটা আমি নাড়াতে পারছি না, কিন্তু এখানে আমাকে 20 থেকে 15 কেজি ওজনের একটা ইট ওপরে তুলতে হচ্ছে। আমি কিরকম আছি সেটা কারো দেখার দরকার নেই, শুধু টাকার প্রয়োজন। তখন তার দিকে এক বিদেশি এগিয়ে আসছিল। সে ফোনটা লুকিয়ে রাখে। অন্তরের মা ফোনটা কাটে এবং ফোনটা রেখে নিজের ছেলের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। সেই আবির এসে অন্তরকে ধাক্কা দিয়ে উত্তপ্ত বালির মধ্যে ফেলে দেয় এবং চিৎকার করে বলে কাজ ফাঁকি দেবার কথা। অন্তর তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কাজ ফাঁকি দিচ্ছে না, পরিবার থেকে কল করছিল, কিন্তু সেই লোকটা তাকে অনেক মারে। কিন্তু অন্তর এখন থেমে থাকলে চলবে না, সে সারা শরীরে ব্যথা নিয়ে কাজ করতে থাকে, কারণ এখন তার টাকার প্রয়োজন, পরিবারের টাকা পাঠাতে হবে। সবার কথা অনেক মনে হয়। রাতের মধ্যে তার শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলো আর সবার কথা অনেক মনে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সবাইকে কল করে আর থাকতে পারবে না, সবার কান্না সে সহ্য করতে পারবে না। ওইদিকে সবার বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। সবার নিজের রুমে বসে কান্না করছে, যে কান্না করছে জীবনেও করেনি, কিন্তু তার কিছুই করার নেই। সে অন্তরকে অনেক কল করেছে, সে অনেক বোঝায় শাওনকে। শাওন সহ্য করতে না পেরে নিজের বন্ধুকে লুকিয়ে কল করে। অন্তরের শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু তার বন্ধুর কল পেয়ে সে অনেক খুশি হয়ে ফোনটা ধরেই বলে, কি ব্যাপার শাওন, তুই আমাকে প্রায় ভুলে গিয়েছিস, আমাকে কল করিস না, তোর কলের কত অপেক্ষা করি, তুই আমাকে কল করতে পারিস না, আমাকে ভুলে গেছিস তাই না? আমি তোকে কিভাবে বলবো দোস্ত, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এখানে, আমি তোকে বলতে পারছি না, কিন্তু সবার কান্না আমি সহ্য করতে পারিনি, তাই তোকে কল করেছি। আজকে সবার বিয়ে, সবার বাবা মা তাকে জোর করে বিয়ে দিছে। শাওন আর কিছু বলতে যাবে, এর আগেই অন্তর ফোন কেটে দেয়, কারণ সে আর সহ্য করতে পারবে না বাকি কথাগুলো। সে চিৎকার করে কান্না করে ওঠে। মেহেদি তখন তার পাশে এসে তাকে জড়িয়ে ধরে বলে, কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি এভাবে চিৎকার করে উঠলে কেন অন্তর? জীবনের সব থেকে বড় খারাপ স্বপ্ন আজ আমি দেখে ফেলেছি। আমার ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে অন্য একটা লোকের সাথে, যার জন্য আমার এখানে আসা, যার জন্য এত কষ্ট, তার বিয়ে হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? আমার বেঁচে থাকা আর মরে যাওয়া এক সমান হয়ে গেছে ভাইয়া, আমি মরে যেতে চাই। কি বলছো? তুমি মরে গেলে তোমার পরিবারের কি হবে? তুমি তোমার পরিবারের জন্য এখানে এসেছো, কি করবে? আমাদের জীবনটা এরকমই। প্রবাসীরা তাদের ভালোবাসা পায় না, নিজেদের মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, সবার ভালোবাসা ভুলে যেতে হয়। তোমার মনে রাখতে হবে যে তুমি এখানে তোমার পরিবারের জন্য এসেছো, পরিবারকে তোমাকে তুললেই হবে। সবাই তোমার কথা চিন্তা করবে, তোমার হাতের দিকে তাকিয়ে আছে সবাই। অন্তর তখন হাউমাউ করে ফেলেছে। ওইদিকে লাল বেনারসি শাড়ি পরে বিয়ে স্টেজে বসে আছে শোভা। তার অন্তরের কথা অনেক মনে হচ্ছে, তার বিষের বোতল। সে অন্তরকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। যদি অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে তার বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শোভার বাবা তখন তার হাতে বিষের বোতল দেখে দৌড়ে এসে শোভাকে জড়িয়ে ধরে বলে, তোকে আমি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিচ্ছি। তোর পায়ে ধরে মা, তুই এমন কোনো কাজ করিস না যাতে আমার বন্ধুর সামনে আমার ইজ্জত নষ্ট হয়ে যায়। তোকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ছেলেটার জন্য আর কতদিন অপেক্ষা করবে? আমার বন্ধুকে আমি কথা দিয়ে ফেলেছি, প্লিজ মা এরকম কিছু করিস না, আমার কথা। শোভা তখন তার বাবার কথা শুনে বিষের বোতলটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু অন্তরের জন্য তার ভিতরটা ফেটে যাচ্ছে। ভেতরটা মনে হচ্ছে আগুনে কেউ পুড়িয়ে দিচ্ছে। তখন সহ্য করে সবকিছু ইরফানকে বিয়ে করে ফেলে। আর ওইদিকে অন্তরের অবস্থা একদম নাজেহাল, মরে যাবে এমন অবস্থা। মেহেদি তখন অন্তরকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে প্রায় 1 মাস এইভাবে অন্তর বিছানায় শুয়ে থাকে, পরিবারকে টাকা পাঠাতে পারেনি। তখন তার মা কল করে বলে, কি ব্যাপার অন্তর,
আমাদেরকে টাকা পাঠাচ্ছিস না কেন? কয়দিন ধরে তোর কি হয়েছে বাবা, বল আমাকে। আমাদের এখানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। রাজীব আর লামিয়া কান্না করছে, তার কলেজে ভর্তি হতে পারছে না টাকার অভাবে। তুই এখানে কি করিস? অন্তর তখন তার মাকে কি জবাব দেবে? মাকে যদি বলে সে অসুস্থ তাহলে মা চিন্তা করবে, কিন্তু অন্তর বলতেও পারছে না যে তার অবস্থা একদমই খারাপ। তখন অন্তর তার মাকে বলে, এখানে অনেক সমস্যা হয়েছে, সেই জন্য টাকা দিতে পারছি না। কয়েকদিনের ভেতরে তোমাদের টাকা পাঠিয়ে দিচ্ছি। এখানে কাজ বন্ধ ছিল, আবার কাজ শুরু হবে আগামীকাল থেকে, তখন তোমাদেরকে টাকা পাঠিয়ে দিব। মেয়েটি তখন পাশে বসে কথাগুলো শুনছিল, আর অন্তরের মিথ্যে কথা শুনে তার চোখে জল চলে আসলো, কারণ এরকম কত মিথ্যে সে তার পরিবারকে বলেছে। অন্তর ফোনটা রাখতেই মেয়েটি এসে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমাদের জীবনে কি এরকমই ভাই? আমাদের জীবনে কি কোনো শান্তি নেই? আমরা কি আমাদের জীবনটাকে একটু উপভোগ করতে পারি না? আমরা প্রবাসী এনেছি বলেই সবাই কি আমাদের দিকে তাকিয়ে থাকবে? আমাদের হাতের দিকে তাকিয়ে আছে কত মানুষ। আমরা তাদেরকে সুখী করতে গিয়ে নিজেদের সুখ বিসর্জন দিচ্ছি। আমরা কি করব বলো? অন্তর মেয়েদিকে জড়িয়ে ধরে শুধু কান্না করেই যাচ্ছে। ওইদিকে বাসর ঘরে বসে আছে শোভা। তার জীবনের সবচেয়ে কঠিন রাত মনে হয় এইটা। একটু পরেই ইরফান রুমের মধ্যে আসে। শোভা তখনই ইরফানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আমি একজনকে ভালোবাসতাম, আমি তাকে ভুলতে পারছি না। আপনি প্লিজ আমার সাথে জোর করবেন না। আমি আমার বাবার কথা শুনে আপনাকে বিয়ে করেছি। আমি জানি না আপনি কি রকম, কিন্তু আপনার পায়ে ধরে বলি, আমি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমার বাবা আমাকে ফিরে যেতে দিচ্ছে না। আপনি প্লিজ আমার সাথে কিছু করবেন না। আমি চেষ্টা করব আপনাকে মেনে নেওয়ার। ইরফান শোভার কথা শুনে কিছু বলল না। সে চুপচাপ শোভার পাশে শুয়ে পড়ল আর শোভার দিকে তাকিয়ে বলল, এখন তাকে ভুলে যেতে হবে। এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমি তোমার স্বামী, আর আমাকে আর কোনোদিন এই কথা বলবে না। আমি তোমার ওপর কোনোদিন জোর খাটাবো না, কিন্তু তোমাকে এসব কিছু মেনে নিতে হবে। কারণ তুমি যেমন তোমার বাবার কথায় বিয়ে করেছো, ঠিক তেমনই আমি আমার বাবার কথাই বিয়ে করেছি। তাই আমাদের সব কিছু মেনে নিতে হবে। আস্তে আস্তে আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। শোভা তখন মনে কিছু সাহস নিয়ে ইরফানের পাশে শুয়ে পড়ে, কারণ তার এখন সবকিছু মেনে নেওয়া উচিত। সে তার বাবার কথা হোক বা যেভাবেই হোক, ইরফানকে যখন বিয়ে করে ফেলেছে এবং তার বাবাকে যখন কথা দিয়ে ফেলেছে, তাহলে এখন সে কিছুই করতে পারবে না। সে এখন এলো অদৃশ্য শিকলে বাধা পড়ে গেছে। ওইদিকে অন্তর পরের দিন হাজারো শরীর ব্যথা নিয়ে তার অসুস্থ শরীর নিয়ে কাজে চলে যায় এবং সেখানে কাজ করে। কাজ করতে করতে 1-2 দিন করে 5টা বছর কেটে যায়। আজ তার মাকে সে কল করেছে। কল করে বলছে, মা, আমি তোমাদেরকে একটা কথা বলি। আমি আজ দেশে ফিরে আসছি, তোমাদেরকে জানাইনি কারণ তোমরা আমাকে আসতে দিবে না। তোমাদের শুধু টাকার প্রয়োজন। প্লিজ আমাকে আর না করো না। আমি আমার দেশের মাটিটাকে একবার দেখতে চাই। আমাকে ক্ষমা করে দিস বাবা। নিজের ছেলের মুখে এরকম কথা শুনে অন্তরের মায়ের বুকটা ফেটে যাচ্ছে। এতদিন ধরে অন্তর শুধু দেশে আসার কথা বলতো, কিন্তু অন্তরের মা তাকে বিভিন্ন কারণ দেখিয়ে আসতে দেয়নি। তার কারণ সে তার ভাইদেরকে দেখিয়ে দিতে চায় যে তার ছেলেও পারে, সেই জন্য তার ছেলেকে আসতে নিষেধ করেছে। আর এর থেকে বড় কথা হচ্ছে, সবার কথা শাওনের কাছ থেকে অন্তরের মা শুনেছে। সে বুঝতে পারছে অন্তর ফিরে আসলে কষ্ট পাবে সবার কথা ভেবে। তাই অন্তরের মা অন্তরকে দেশে আসতে দিচ্ছিল না, কিন্তু এখন আর না করতে পারছে না। তখন অন্তরকে বলে, আমি জানি শোভার ব্যাপারে। শাওন, বৃষ্টি আমাকে সব কিছু বলে দিয়েছে। আমি তোকে কষ্ট দিতে চাইনি রে। দেশে আসলে তুই কষ্ট পাবি, তাই তোকে আসতে দিইনি। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তুই দেশে ফিরে আয়, তুই তোর মায়ের কোলে ফিরে আয়। এখানে আমাদের অনেক সম্পত্তি হয়ে গেছে, আর আমাদের সম্পত্তি লাগবে না। তুই দেশে ফিরে আয় বাবা, তুই তোমার মায়ের কোলে ফিরে আয় প্লিজ। অন্তর তখন ফোনটা রেখে দিয়ে চিন্তা করতে থাকে সে কোথায় ছিল এবং কোথায় এসে পৌঁছেছে। এখন দেশে সে কয়েকটা গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে। এই 5টা বছরে কত টাকা সে ইনকাম করেছে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। নিজের শরীরটাকে একদম লোহার কাঠের মতো বানিয়ে ফেলেছে। এখন তার আর কষ্ট হয় না, ভেতরটা ফেটে যায় না। শুধু মাঝে মধ্যে সবার জন্য মন খারাপ হয়, কিন্তু বললেও কি ভালোবাসা ভুলে থাকা যায়? মানুষের জীবনে প্রথম ভালোবাসা থাকে। মানুষের জীবনে স্বপ্নের মতো অন্তরের ফিরে আসার পেছনে আরেকটা কারণ আছে, সায়ন আর বৃষ্টির বিয়ে।
সায়ন এখন একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার। বৃষ্টিও তার বাবা মাকে বলে রাজি করিয়ে নিয়েছে। দুজনেই ভালো পরিবারের সন্তান, তাই দুজনের বিয়েতে ঝামেলা হয়নি। অন্তর তখন দেশে ফিরে আসে। আসার পর তার বোনকে দেখে অবাক হয়ে যায়। তার বোন কত ছোট্ট রেখে গিয়েছিল, ইন্টার পরীক্ষার্থী একটা মেয়েকে রেখে গিয়েছিল। আজ তার বোন এক সন্তানের মা। রাজীবকে দেখে জড়িয়ে ধরে। রাজীব এখন অনার্স 3য় বর্ষের ছাত্র, অনেক বড় হয়ে গেছে। তার ভাই তখন তারা বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে নিজের বাড়িতে সে নিজেই অবাক হয়ে যায়। কই সেই দিনে চালওয়ালা বাড়ি, আজ তার বাড়ি 3 তলা। কিন্তু শুধু একটাই জিনিস নেই, সেটা হচ্ছে ভালোবাসা। সব কিছুই আছে তার জীবনে, কিন্তু ভালোবাসা নেই। অন্তর তখন 3 দিন পর চলে যায় বৃষ্টি আর সায়নের বিয়েতে। সায়নের বিয়েতে যাওয়ার সময় বৃষ্টির জন্য উপহার হিসেবে সে প্রায় 3 লক্ষ টাকা দিয়ে একটা হার কিনে নিয়ে যায়, আর সাথে 5 লক্ষ টাকা দিয়ে কিনেছে একটা হীরের পাথর বসানো পায়েল। কারণ সে একদিন শোভাকে কথা দিয়েছে, সে যেদিন কোনো কাজ করতে পারবে তাহলে হীরের তৈরি একটা পায়েল দিবে। কিন্তু শোভা তো আর তার হলো না, কিন্তু শোভার স্বপ্নটা সে পূরণ করতে চায়, তাই সে সেটা কিনে নিয়ে যায়। যদি বৃষ্টির বিয়েতে শোভা আসে তাহলে নিশ্চয়ই শোভার সাথে দেখা হবে। নিজের গাড়ি নিয়ে চলে যায় বৃষ্টির বাড়িতে। সেখানে গিয়ে বৃষ্টির সাথে দেখা হয়। শাওনকে অনেকদিন পর জড়িয়ে ধরেছে। অন্তর তখন বৃষ্টির হাতে তার উপহারটা দিয়ে দেয়। তখন হঠাৎ করে একটা ছেলে দৌড়ে আসে আর তার দিকে এসে বলতে থাকে, আপনি কি আমার বাবা? একটা ছোট ছেলের মুখে এটা শুনে অন্তর পেছনে ফিরে তাকায়। সে তাকিয়ে সামনে থাকা একটা মানুষকে দেখে। মানুষটা কে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সামনে থাকা মানুষটা শোভা। পেছনে আরেকটা লোককে দেখতে পাচ্ছে, এসে হয়তো শোভার স্বামী। কিন্তু ছেলেটা অন্তরকে কেন বাবা বলতে চাইছে? তখন শোভা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তরের দিকে। তখন ইরফান কিছুটা পেছনে চলে যায়। সে হয়তো বুঝতে পেরেছে এখন তাদেরকে কিছু সময় একা থাকতে দেওয়া উচিত। এই 5 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে শোভার মধ্যে। সে এখন ইরফানের সাথে মানিয়ে নিয়েছে। অনেকটা অভিমান জমে আছে অন্তরের প্রতি। এতদিন সে অপেক্ষা করতে করতে আর অপেক্ষা নয়, সেই জন্য এখন 3 বছরের একটা ছেলে আছে, আবির নাম। অন্তর তখন আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শোভা অন্তরের কান্না দেখে সে নিজেও কান্না করে দেয় এবং আবিরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে চায়। তখন অন্তর বলে, শোভা, আজ আমি তোমার সামনে কিছু দাবি নিয়ে আসিনি, শুধু একটা জিনিস দিতে এসেছি। তুমি আমার এই জিনিসটা গ্রহণ করো প্লিজ। শোভা তখন অন্তরের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। অন্তর নিজের পকেট থেকে পায়েলটা বের করে শোভার হাতে দেয়। শোভা পায়েলটা দেখে হাও মাও করে কেঁদে আবিরকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে দৌড়ে চলে যায়, কারণ সে এখন আর অন্তরের সামনে দাঁড়াতে পারবে না। অন্তর তখন বৃষ্টি আর সায়নের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সেও এখন এখানে থাকতে পারবে না। বাসায় এসে কান্না করতে থাকে। দুইজন দুই দিকে কান্না করছে। এইভাবে কত ভালোবাসা চলে যায় আমাদের জীবন থেকে, কত ভালোবাসা আমাদের সামনে আসে, কত সময় আমরা দেখতে পাই ভালোবাসাগুলো, কিন্তু সেই ভালোবাসাগুলো পূর্ণতা পায় না। প্রবাসী মানুষগুলো আমাদের জীবনের জন্য কত ভূমিকা পালন করে, কিন্তু তারা কতটা সুখী আছে সেটা কি আমরা একটাবারও দেখার চেষ্টা করি? আমরা হয়তো তাদের উপর অনেক চাপ সৃষ্টি করি, এটা দাও ওটা দাও, কত আবদার করি তাদের কাছে, কিন্তু তারা সেই আবদারগুলো পূরণ করতে নিজেদের সুখ বিসর্জন দেয়, নিজেদের অস্তিত্বকে তারা ধ্বংস করে দেয়। আমরা তাদেরকে সম্মান জানাই। হে ভাইয়েরা, তোমরা অনেক ভালো। তোমরা আমাদের জীবনে যত ভূমিকা রেখেছো, তোমরা আমাদের দেশের অর্থনীতিতে যতটা ভূমিকা রেখেছো, তোমাদের আমরা কি বলছে ধন্যবাদ দিব সেটা আমরা ভাষায় বুক খুঁজে পাই না। শুধু একটা কথাই বলতে চাই, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। প্রিয় ভাই বোনেরা,